রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কুয়েতে গেছেন একটা ঐতিহাসিক সফরে। ৪৩ বছর পর, ইন্দিরা গান্ধীর পর আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন কুয়েতে এবং সেখানে তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হয়। এবং নরেন্দ্র মোদীর যে কুয়েত সফর একটা ঐতিহাসিক সফর ছিল, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, সবার আগে আমরা যদি কুয়েতকে বুঝতে চাই তাহলে আমাদের দেখতে হবে ভারতের পুরো ফরেন পলিসি। বেসিক্যালি মিডিল ইস্ট দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক কেমন। এটা বলা ভুল হবে না যে মিডিল ইস্টের অন্যান্য দেশগুলির মধ্যে কুয়েত একটা বিশাল ইম্পর্টেন্ট একটা দেশ। দেখো, আমরা সবাই জানি যে মিডিল ইস্টের কান্ট্রি মানেই ভারত সেখান থেকে তেল কিনবে এবং সেই দেশের সাথে ভালো সম্পর্ক হতে পারে একমাত্র তেলেরই জন্য। কিন্তু কথাটা একদম পুরো ভুল। কারণ হচ্ছে, কুয়েত থেকে আমরা সেরকম একটা তেল কিনি না। কুয়েত থেকে আমরা এই মোটামুটি 3% মতো তেল কিনি, যেটা আমরা রাশিয়া থেকে যা তেল কিনি সেখান থেকে আমরা কখনো চাইলে একটুখানি বেশি তেল কিনলে সেটা 3% কভার হয়ে যাবে। কিন্তু কুয়েতের সাথে আমাদের সম্পর্ক অন্য জায়গায়। দেখো, কুয়েত একটা যেমন ছোট দেশ, তেমনি সেই সঙ্গে তাদের জনবসতিও অনেক কম। তাই ধরো তেলের টাকা, সো তারা অনেক রিচ, তাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারও অনেক ভালো এবং সেই ভালো করতে গেলে তাদের অনেক ওয়ার্কফোর্স লাগবে। এবং সেই ওয়ার্কফোর্স কোথা থেকে যাবে? কুয়েতের 100% ওয়ার্কফোর্সের মধ্যে 30% ওয়ার্কফোর্স হচ্ছে ইন্ডিয়ার, যেটা সব থেকে বেশি। এবং তারপরে কিছু আছে চায়না, কিছু আছে পাকিস্তান, কিছু আছে ফিলিপিন্স এবং খুবই সামান্য বাংলাদেশ। এবং তোমরা সবাই জানো এই বছরে ভারত সব থেকে বেশি রেমিটেন্স কামিয়েছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে রেমিটেন্সটা কি। দেখো, প্রবাসী ভারতীয়রা যারা বিদেশে থাকে এবং সেখানে থেকে তারা টাকা ইনকাম করে তারা যেই টাকাটা বাড়ির জন্য পাঠায়, সেটাই হচ্ছে রেমিটেন্স। তো সেই রেমিটেন্সের হিসাবে ভারত এই বছর $127 বিলিয়ন রেমিটেন্স ভারতে পাঠিয়েছে, যেটা ম্যাসিভ। এর ধারে কাছে কেউ নেই। ভারতের পর আছে মেক্সিকো, যারা হচ্ছে হাফেরও কম। এবং ভারতের সবসময় উদ্দেশ্য একটাই ছিল যে এই অঞ্চলে প্রচুর পরিমাণে তেল আছে, যা তারা ভারতের সঙ্গে ব্যবসা করতে চায়। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো, এই তেল ব্যবসার মাধ্যমে তারা ভারতের অর্থনৈতিক অবস্থাকে সহায়তা করতে চলেছে। এর পাশাপাশি 1970 আর 1980-র দশকে অনেক ভারতীয় নাগরিক যেতে শুরু করে এবং সেখানে বিভিন্ন অয়েল রিফাইনারি, কনস্ট্রাকশন, সেসবের কাজ শুরু করে। তো একটা টাইমে গিয়ে আমরা বলতেই পারি যে ভারতের সাথে মিডিল ইস্টের সম্পর্ক এত কেন ভালো এবং ভারত কেন মিডিল ইস্টকে এত বেশি ইম্পর্টেন্স দেয়। দেখো, তেলের ব্যবসার মাধ্যমে কিভাবে এই অঞ্চল ভারতের সাথে জড়িত থাকবে, এটা তো এক পয়েন্ট। এবং প্রবাসী ভারতীয় নাগরিকদের কিভাবে কল্যাণ করা যায়, সেটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। দেখো, এরকম ফরেন পলিসি আমাদের আগে ছিল, কিন্তু এখন আর সেরকম নেই। আমরা যদি রিপোর্টে দেখি তো গত 10 থেকে 12 বছরে ভারত এই বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করেছে প্রচুর। এবং আজকের দিনে ভারতের ফরেন পলিসি অনেক আলাদা মিডিল ইস্টকে নিয়ে। প্রথমত আমরা বলতে পারি অর্থনৈতিক সম্পর্ক। দেখো, ভারত এখন শুধুমাত্র তেলের ব্যবসা নয়, বরং তেল ব্যবসার বাইরেও অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নের জন্য মিডিল ইস্টের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। এবং তারপর বলতে গেলে সিকিউরিটি। আরেকটা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক, পলিটিক্যাল রিলেশন। দেখো, মিডিল ইস্টের দেশগুলোর সাথে শুধুমাত্র যে রাজনৈতিক এবং একখানা ব্যবসার দৃষ্টিভঙ্গি দিয়েই দেখবে তেমনটা নয়, বরং এর সাথে রাজনৈতিক সম্পর্ক অনেক ইম্পর্টেন্ট। 2014 থেকে 24 পর্যন্ত আমরা যদি দেখি তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিডিল ইস্টে দ্বিপাক্ষিক সফরে গেছেন এবং সেটার সংখ্যা মোর দ্যান 20। সো এটা দেখে অনেকটা প্রমাণ পাওয়া যায় যে মিডিল ইস্ট ভারতের রাজনীতির জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। এরপর আমাদের কথা বলতেই হয় মিডিল ইস্টের ইনভেস্টমেন্ট ভারতীয় ইকোনমিতে। দেখো, সৌদি আরব ইন্ডিয়াতে $100 বিলিয়ন এবং ইউনাইটেড আরব এমারেট অলমোস্ট $75 বিলিয়ন ইনভেস্ট করেছে ইন্ডিয়ান ইকোনমিতে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা যদি কুয়েতকে দেখি তো দেখো, কুয়েত সবসময়তেই এন্টারপ্রাইজিং আর হচ্ছে ব্যবসা কেন্দ্রিক দেশ হিসেবে পরিচিত। মিডিল ইস্টের বাকি দেশগুলোর মতো কুয়েত কখনোই শুধুমাত্র তেলের ব্যবসার উপর ডিপেন্ড করে বেঁচে থাকেনি এবং তারা এর বাইরে আরও অনেক রকম ব্যবসা করেছে। এবং ভারত ও কুয়েতের মধ্যে একটা সাধারণ মূল্যবোধ রয়েছে। এবং এখানে আরও একটা জিনিস বলতে হয়, ট্রাভেল। কুয়েতের লোকেরা হচ্ছে প্রচুর ভ্রমণ বিলাস এবং তাদের কাছে ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে ইন্ডিয়া। এবং কুয়েতের রাজপরিবার আল সাবা পরিবারের মুম্বাইয়ে একটা বিশাল বড় সম্পত্তি রয়েছে, যা আল সাবা কোর্ট নামে পরিচিত। তবে কি জানো তো, 1990-এর সময় না ভারত আর কুয়েতের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হয়। তার একটা কারণ হচ্ছে সাদ্দাম হোসেন। 1990 সালে সাদ্দাম হোসেন সেই টাইমে ছিলেন ইরাকের শাসক এবং সেই টাইমে তিনি কুয়েত আক্রমণ করেন এবং সেই টাইমে ভারতের সাথে ইরাকের সম্পর্ক খুব ভালো ছিল এবং ভারতের যা যা পলিসি ছিল, তো সাদ্দাম হোসেন সেই টাইমে সেই সব পলিসির পক্ষে ছিলেন। তো কেউ যদি কারোর পলিসির পক্ষে থাকে তো তার এই জিনিসটাকে সমালোচনা করাটা ঠিক না।
না। বলতে গেলে ভারত সবসময়তেই এখানে নিউট্রাল কান্ট্রি। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে দেখতে পাবে ভারত যেমনি একদম নিউট্রাল থেকেছে। ভারত সবসময় রাশিয়াকেও সাপোর্ট করেনি এবং সবসময় ইউক্রেনকেও সাপোর্ট করেনি, একদম নিউট্রাল থেকেছে। তো ভারতকে সেই টাইমেও সেরকমই একখানা স্টেপ নিতে হয়েছিল এবং সেই স্টেপের জন্য ভারতের সাথে কুয়েতের সম্পর্ক সেই টাইমে অনেকটা অবনতি হয়। তবে সেখানে যা অবনতি হয় সেটা শুধুমাত্র ভারতের সাথে রাজনৈতিক স্তরে এফেক্ট পড়ে, কিন্তু প্রবাসী ভারতীয় যারা রয়েছেন তারা সেই টাইমেও কুয়েতে কাজ করতেন এবং তারা কুয়েতে এখনও কাজ করেন। এবং বলতে গেলে বর্তমানে আমরা কুয়েত থেকে $6 বিলিয়ন রেভিনিউ জেনারেট করি এবং ভারতের প্রধানমন্ত্রী 4 দশক পর প্রথমবার কুয়েত সফরে যাচ্ছেন শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করার। যদিও উনি সেটা করে এসেছেন, এত সুন্দর ওয়েলকাম দেখেই বোঝা যায়। এছাড়া আমরা যদি ফরেন পলিসির কথা ভাবি তাহলে দেখো কুয়েতের সাথে ভারতের কিন্তু অনেকটা মিল আছে। কুয়েতের সাথেও যেমন ইরান আর সৌদি আরবের সম্পর্ক খুব ভালো, তেমনি ভারতের সাথেও দুই দেশের সম্পর্ক খুব ভালো। ভারত দুই দেশের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রেখেছে এতদিন পর্যন্ত এবং এটা বিশাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ভারত আর কুয়েতের সম্পর্ককে আরও মজবুত করবে। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এতক্ষণ তোমরা দেখছিলে দ্য ডিপ্লোম্যাট।